আজকে দুটি বিষয় নিয়ে আলোচনা করব। এক, যে এনসিপি রাজনৈতিক দল গঠন করে কি ভুল করেছে, আর দুই, অনেকের মুখে শুনতে পাওয়া যায় যে এনসিপির প্রতি অনেক প্রত্যাশা ছিল কিন্তু তারা পারল না। তো এই দুটি বিষয় নিয়ে আলোচনা করব। যে প্রথমটি, যে এনসিপি দল গঠন করে কি ভুল করেছে কিনা। অনেকেই বলেন যে তারা গণ অভ্যুত্থানের শক্তি হিসেবে তারা যদি প্রেশার গ্রুপ হিসেবে থাকতো, কোনো রাজনৈতিক দল গঠন না করে, তাহলে ভালো করতো। তারা দল গঠন করে তারা অনেক সমালোচিত হয়েছেন, তারা নানান ধরনের বিতর্কে জড়িয়েছেন, এসব আলাপ দেন তারা। কিন্তু আমরা যদি দেখি যে যদি প্রেশার গ্রুপ হিসাবে তারা থাকতো, তারা উভয় দলের বা প্রচলিত রাজনীতির সমালোচনা করে কতদিন টিকতে পারতেন বাংলাদেশের যেই রাজনৈতিক প্রেক্ষাপটে। কিন্তু তারা রাজনৈতিক দল গঠন করে, যেহেতু দল গঠন করেছেন, দল গঠন করলে অবশ্যই সমালোচনা হবে, আলোচিত হবে, এগুলি নিয়েই তো রাজনৈতিক দল। কিন্তু আমরা দেখলাম যদি তারা রাজনৈতিক দল গঠন না করতেন এনসিপি, তাহলে রাষ্ট্রের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হলো বিগত ১.৫ বছর প্রায়, যে সংস্কার কমিশনে উদাহরণ হিসেবে বলতে পারি যে আমরা সংস্কার কমিশন যেখানে হলো, যেখানে বাংলাদেশের রাজনৈতিক দলগুলিকে ডাকা হলো, তাদের মতামত নেওয়া হলো এবং যে সংস্কারগুলির প্রস্তাবের উপরে আলোচনা করা হলো, এই আলোচনার মধ্যে দেখলাম যে রাজনৈতিক দলগুলিকেই কিন্তু ডাকা হয়েছে। যদি তারা আজকে রাজনৈতিক দল গঠন না করতো, শুধু প্রেশার গ্রুপ হিসাবেই থাকতো, তাহলে তাদের মতামতের কোনো মূল্য থাকতো? এই বিগত ১.৫ বছরে তাদের কোনো কথাকে কোনো আমলে নিত? রাজনৈতিক দল গঠন করার পরেও অনেকে বলেছে যে এই সব অল্প বয়সের ছেলে মেয়েদের কথা কি কানে নিতে হবে, তাদের অভিজ্ঞতা কি, তাদের অবদান কি, তারা কতটা বোঝে, তারা ছাত্র, নানান ধরনের কথা তাদেরকে শুনিয়েছে। আর যদি কোনো দলই থাকতো না, শুধু প্রেশার গ্রুপ হিসাবে থাকতো, তাহলে তাদের এই এলোমেলো কথাগুলোর কি মূল্য থাকতো রাজনৈতিক দলগুলোর কাছে, কিংবা সরকারেরই কাছে, কিংবা সরকারের আইনি ভিত্তিতে কাগজ কলমে কি বা দাম থাকতো তাদের এই গ্রুপে? তাদেরকে তো টাকাই হতো না রাষ্ট্রের কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে। তো এই সকল দিকগুলি বিবেচনা করলে অবশ্যই রাজনৈতিক দল গঠন করা তাদের একটি ভালো সিদ্ধান্ত ছিল। বরঞ্চ এই দলটি যদি আরো আগে গঠন করতে পারতো, গণ অভ্যুত্থানের পরপরই প্রায় ১-২ মাসের মাথায়, তাহলে হয়তো আরো ভালো হতো। তো আমি মনে করি না তাদের রাজনৈতিক দল গঠন করে কোনো ভুল হয়েছে। আর স্বাভাবিকভাবে যেসব আলোচনা সমালোচনা থাকবে, সেগুলি প্রত্যেকটি দলের বিরুদ্ধেই থাকবে। আর তারাও যেহেতু রাজনৈতিক দল, তাদের বিরুদ্ধে থাকবে, এটা স্বাভাবিক। কিন্তু যারা বলে যে তাদের রাজনৈতিক দল গঠন করা উচিত হয়নি, তারাও কিন্তু দেখবেন কোনো না কোনো দলের সমর্থক, অথবা কোনো না কোনো দলকে তারা সাপোর্ট দিয়ে যায় বিভিন্নভাবে, অনলাইন অফলাইন যেটাই বলুন না কেন। দ্বিতীয় বিষয়টা যেটা হচ্ছে যে দেখবেন অনলাইনে এক শ্রেণীর মানুষদের কাছ থেকে যে তারা বলে যে এনসিপির প্রতি অনেক আশা, আগ্রহ, আকাঙ্ক্ষা ছিল কিন্তু তারা পারলো না। দেখবেন যে এই আলোচনাগুলো কার থেকে শোনা যায়, দেখবেন তারা কোনো একটি নির্দিষ্ট দলের থেকেই স্ট্যান্ড নিয়ে কথাগুলো বলে। প্রথম দিন থেকেই দেখবেন রাজনৈতিক দল যেদিন গঠন করলো এনসিপি, ফেব্রুয়ারির ২৮ তারিখে, ডে ওয়ান থেকেই এইসব লোকগুলি কিন্তু তাদের সমালোচনা করে যাচ্ছিল উদ্দেশ্যমূলকভাবে। আমি বলছি না যে সমালোচনা করা খারাপ, সমালোচনা করা নিন্দনীয় কাজ। অবশ্যই সমালোচনা, গঠনমূলক সমালোচনা করতে হবে, যাতে বিচ্যুতি থেকে দূরে থাকতে পারে এবং ভুলগুলো সংশোধন করতে পারে। কিন্তু তাদের যেই সমালোচনাগুলো ছিল, সেগুলি ছিল উদ্দেশ্যমূলক। এবং দেখবেন যে প্রতিটা সমালোচনাই ছিল গুজবকে কেন্দ্র করে, গুজবের রেফারেন্স দিয়ে। প্রথম দিন থেকে যখন শুরু হলো তাদের, এবং এর পিছনে একটা শক্তি কাজ করেছে, মিডিয়া, সংস্থা, বিভিন্ন ধরনের রাজনৈতিক দল, বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্কার, বিভিন্ন পার্টির এবং টকশো নামক অনুষ্ঠানগুলির বিভিন্ন আলোচক, সমালোচকরা। তারা প্রাণ খুলে গুজবকে মেনে নিয়ে বিভিন্ন সূত্র থেকে এইসব আলোচনাগুলি এনেছেন। প্রথম যেরকম তাদেরকে কালার করেছেন যে তারা চাঁদাবাজি করেছে, চাঁদাবাজির সঙ্গে তারা জড়িত ছিল। প্রথম যে ছেলেটির বিরুদ্ধে অভিযোগ আনা হলো, গাজী তানভীর সম্ভবত, যাকে অনেকে বলতো ওই সময়টাতে যে নতুন দরবেশ বা উদীয়মান দরবেশ, অল্প বয়সের ছেলে, বড়দাড়ি ছিল, তিনি নাকি ৪০০ কোটি টাকার তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। পরে জানা গেল যে ওই প্রাথমিক বই কেনাকাটার যে সরকারি ওই প্রকল্পটি ছিল ২৪৭ কোটি টাকার, অথচ তিনি নাকি ৪০০ কোটি টাকা মেরেছে। যাই হোক, এইসব অভিযোগের ভিত্তিতে ওকে বাদ দেওয়া হলো দল থেকে। তারপর আবার দেখলাম গাড়ির মধ্য থেকে এক মহিলা কিছু টাকা দিচ্ছে, সেটা আবার ভিডিও করছে, যেটা প্রথম দেখা গেল ইতিহাসে কোনো চাঁদার টাকা এরকম ভিডিও করে গাড়ি থেকে বসে, গাড়ি দিয়ে এসে দাঁড়ানো ব্যক্তিকে দেয় এত অঙ্কের টাকা। এগুলি সবই ছিল একটি প্রি প্ল্যান এবং উদ্দেশ্যমূলক। এবং পরবর্তীতে যে আরো গুলো দেখতে পেলাম যে এনসিপির কিছু নেতৃবৃন্দ কক্সবাজার গিয়েছিলেন পরিবার সহ ঘুরতে, সস্ত্রী। তাদেরকে বলা হলো সেখানে তারা আমেরিকার সাবেক রাষ্ট্রদূত পিটার হার্সের সঙ্গে গোপন বৈঠকে মিলিত হয়েছেন, এবং মুহূর্তের মধ্যে দেশের সমস্ত মিডিয়া চ্যানেল, প্রিন্ট চ্যানেল, অনলাইনে চাওর হয়ে গেল। এবং ওইটা ছিল জুলাই সনদের স্বাক্ষরের দিন। তো সেই দিনটাতে ওই খবরকে পিছনে ফেলে তারা সবাই খবরের দিক ঝুঁকে গেল। সেই কোন হোটেলে উঠেছে, হোটেলের সিসি ক্যামেরা থেকে শুরু করে সবকিছুর ভিডিও উন্মুক্ত করে দেওয়া হলো। আমরা সামান্য জ্ঞান থাকলে বুঝতে পারি যে সিসি ক্যামেরার ভিডিওগুলি কতটা আপনার
ব্যক্তি নিরাপত্তার স্বার্থে এগুলা পাবলিকলি করা হয় না, কিন্তু এই ভিডিওগুলি মুহূর্তের মধ্যে ছড়িয়ে দেওয়া হলো মিডিয়া থেকে। এর পিছনে কাদের হাত ছিল এটা সহজেই অনুমেয় বোঝা যায়, যে সিসি ক্যামেরার ক্লিপ কাদের হাতে দিতে বাধ্য থাকে হোটেল কর্তৃপক্ষগুলা। সেখানে দেখা গেল যে পিটার হার্সুদিন নিউ ইয়র্কে ছিলেন, তিনি তার সরকারি চাকরি ছেড়ে তিনি একটি প্রাইভেট ফার্মে জব করেন নিউ ইয়র্কে, সেখানে অথচ এটাকে গুজবে দেওয়া হলো যে তারা মিটিংয়ে গিয়েছেন। সেটা গেল এক গুজব। এরকমভাবে ধারাবাহিকভাবে মিডিয়া থেকে তাদের প্রতি যে উদ্দেশ্যমূলকভাবে সমালোচনা করা, এগুলির পিছনে নিশ্চয়ই কোনো উদ্দেশ্য ছিল যে এই দলটিকে দাঁড়াতে দেওয়া যাবে না যে কোনোভাবেই হোক। তাদের পিছনে মিডিয়া লাগিয়ে দেওয়া হবে, সংস্থা লাগিয়ে দেওয়া হবে, এরকম টক শোতে যারা বসে বসে গালগপ্প করেন তাদেরকে লাগিয়ে দেওয়া হবে, কারণ তাদের সমালোচনা করে তাদেরকে ছোট করতে পারলে অভ্যুত্থানের শক্তিকে ছোট করে দেখানো হবে এবং পাবলিকের কাছে তাদেরকে হেয় করা যাবে এবং একটি অবিশ্বাসের জায়গা হিসাবে তাদেরকে দাঁড় করানো যাবে। তো এগুলি ছিল তাদের মূল উদ্দেশ্য, এবং এই শ্রেণীর লোকগুলি দেখবেন সবচেয়ে বেশি টকশোতে এসে বলে যে না এনসিপি পালো না, তাদের প্রতি অনেক আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল। কিন্তু দেখবেন যে কোনোদিন এইসব লোকগুলির মুখ থেকে এনসিপির প্রতি কোনো উপদেশ এবং তাদের প্রতি কোনো সিম্পেথি এবং তাদের ওয়েল উইশার হিসাবে কোনো তাদের বক্তব্য কোনোদিন তারা কখনো দেয়নি। যখনই সুযোগ পেয়েছে বরঞ্চ গুজবের আশ্রয় নিয়ে তাদেরকে এগুলা করানো হয়েছে। তো এইসব লোকেরাই দেখবেন যে সবচেয়ে বেশি এনসিপির সমালোচনায় মুখর, এবং আজও পর্যন্ত তারা এসবই সমালোচনা করে যাচ্ছে। সর্বশেষ তারা যেটা করলো যে তারা জোটে গেল কেন, তারা জামাতের পেটে ঢুকে গেছে, তারাই করেছে। যদি আজকে জামাতের পেটে না ঢুকে তাদের ভাষায় যদি বিএনপির সঙ্গে করতো তখন দেখতেন বলতো যে কেন তাদের সঙ্গে গেল। আবার একা যদি নির্বাচন করতো, যদি তখন 2টা সিট পেতো তখন বলতো যে এই সব দলের প্রতি দেশের মানুষের কোনো সমর্থন নেই, 2টা সিট পেলো, তাদের কোনো সমর্থনই নেই। অথচ দেখেন যদি তারা আবার জোট নিরপেক্ষভাবে থাকতো আর এই অল্প আসন পেত, তখন তাদেরকে আবার নেগেটিভভাবে উপস্থাপন করা হতো। তো জোটে গিয়ে এখন যদি 2-4টা আসন পায়, সংসদে যদি তাদের প্রতিনিধিত্ব কিছুটা বাড়ে, তো সেক্ষেত্রে একটি নতুন দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাদের। আর এটাই যেহেতু তাদের একটি প্রথম ইলেকশন এবং জাতীয় সংসদ ইলেকশন, একটা দল গঠনের মাত্র 1 বছরের মাথায় একটি দল যদি ইলেকশনে যায়, তার কি পরিমাণ লজিস্টিক সাপোর্ট, ইকোনমিক অর্থনৈতিক যেই সাপোর্ট, ভোটার টানা, ভোটের মাঠে থাকা, ক্যাম্পেইন, এর বিশাল কর্মযজ্ঞ, যেটা একটি নতুন দলের পক্ষে কোনোভাবেই সম্ভব না। তো হয়তো তারা কৌশল হিসাবে আপাতত তারা যেটা উল্লেখ করেছে এটা ছিল একটি নির্বাচনী জোট। তো তাদের আদর্শ নিয়ে তারা রাজনীতি করবে, জামাত তার আদর্শ নিয়ে সে রাজনীতি করবে। ইতিপূর্বে তো জামাতকে আমরা বিএনপির সঙ্গে দেখেছি দীর্ঘকাল তারা জোটে থেকে রাজনীতি করেছে, এই জন্য তো কোনো দলেরই কোনো আদর্শচ্যুত হয়নি। তো তাদের ক্ষেত্রে এত সমালোচনা কেন করা হচ্ছে? যে আসলে একটি প্রবাদ আছে, যাকে দেখতে নারী তার চলন বাঁকা। মানে আপনি যাকে পছন্দ করবেন না তার সবকিছুতেই আপনি তার সমালোচনা করতে চাইবেন, দোষ খুঁজতে চাইবেন। তো এনসিপির ক্ষেত্রে আমি মনে করি যে এটাই হয়েছে। আসলে ওদেরকে যারা শুরু থেকেই চাচ্ছিল না যে একটি দল দাঁড়াক, একটি দল গতানুগতিক দলগুলোর থেকে কিছুটা আলাদা হয়ে তারা স্বাধীনভাবে রাজনীতি করুক এবং তারা বাক স্বাধীনতা নিয়ে কথা বলুক, দেশের গণতন্ত্রের পক্ষে কথা বলুক, যেগুলি চাচ্ছিলেন না তারাই এই ওদের সবচেয়ে বেশি সমালোচনা করে। তো এখন যদি এনসিপি এইসব সমালোচকদের জবাব দিতে যায় প্রতিটার ক্ষেত্রে, তখন দেখা যাবে যে তাদের আসল রাজনীতি ছেড়ে তাদের পিছনে পড়ে থাকতে হবে সব সময়। তো এই জন্য বলবো এনসিপিকে যে এইসব নিন্দুকদের কথায় কান না দিয়ে তাদের কাজ যেটা তাদের মতোই চালিয়ে নেওয়া উচিত। কারণ দিন শেষে তাদের কর্মফল উপরে তাদের নীতির তাদের যে নীতি কর্মনীতি, সেগুলির উপরেই জনগণ বিবেচনা করবে তাদের কর্মফলগুলা কিভাবে এসেছে। আর আপনি যেই ভূখণ্ডে রাজনীতি করবেন সেই ভূখণ্ডের মানুষের যদি চিন্তা চেতনার বাইরে গিয়ে অন্য চিন্তা ভাবনার রাজনীতি করেন, তাহলে সেটা তো সেই ভূখণ্ডের মানুষ মেনে নেবে না, আপনার রাজনীতি দাঁড়াবে না। এই জন্য আমরা দেখি যে বাংলাদেশের বাম রাজনীতি, ইসলামিক ঘরের রাজনীতি যেগুলো, এগুলো এখনো দাঁড়াতে পারেনি, অথচ তারা দীর্ঘকাল থেকে রাজনীতি করছে এই বাংলাদেশের জমিনে। তো আপনাকে রাজনীতি করতে গেলে সেটাই মাথায় রাখতে হবে। আর আপনি যদি ওই গুটি কয়েক 1-1.5 হাজার সুশীল সমাজ, শাহবাগী বা ওই টকশোর পন্থী অতি সুশীল সিনিয়র সাংবাদিক এদের কথার পিছনে রয়ে যান, তাহলে আর আপনি ওই 16 কোটি বা 18 কোটি মানুষের চিন্তা চেতনার রাজনীতি আর করতে পারবেন না। সবসময় আপনার ওদের সমালোচনার জবাব দিতে দিতে আপনার সময় চলে যাবে। তো আমি এনসিপির প্রতি পরামর্শ থাকবে যে তাদের নীতির উপরে তারা অটল রেখে তাদের কর্মযোগ্য তারা চালিয়ে যাবেন এবং সুচিন্তিত তাদের নীতিগুলা বাস্তবায়ন করবেন মাঠে, যেটা বাংলাদেশের মানুষের কল্যাণকর হয়, মানুষের বুঝতে সহজ হয় এবং তাদের কল্যাণেই যাতে ব্যয় হয়, এই প্রত্যাশা থাকবে আমার এনসিপির প্রতি।